আসলে তারা ছদ্মবেশে থাকা মিস্টার বোসকে ঠিক চিনতে পারেনি। Oh my God, I can't believe that. স্যার, শুধু এটা দেখে অবাক হচ্ছেন? আপনি ভাবতে পারছেন একজন লোক শুধুমাত্র মিস্টার বোসের কথা বলে এতগুলো টাকা সোনার অন্য সেট আপ করে চলে এলো? হ্যাঁ, ইজ দিস আ জোক? Right, but how was it possible? এর অর্থ খুব পরিষ্কার। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। তার সঙ্গে ওই ফরেন ডেলিগেটদের এর আগেই কোনো না কোনোভাবে যোগাযোগ হয়েছিল, না হলে এটা কিন্তু অসম্ভব। মিস্টার বোস তো এর আগে কখনো বিদেশে যাননি, তাহলে? এই কথা শুনতে শুনতে মিস্টার এটলির মুখ লাল হয়ে যাচ্ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, Tell me, was it possible? স্যার, মিস্টার বোস খুব সুন্দর ছদ্মবেশ ধারণ করেন। শঙ্করলাল বেশার নামের একজন লোককে তিনি নিজের হাতে সাজিয়ে জাপানে পাঠিয়ে ওখানকারও রাশিয়ার এম্বাসির সঙ্গে যোগাযোগ করেন। ফেক পাসপোর্টে নাম ছিল শঙ্করলাল হীরালাল গুপ্তা। এ তো গেল বিদেশি সেট আপ। কিন্তু খোদ ক্যালকাটার বুকে বসে কি করে? আমরা কতগুলো বাড়ির সন্ধান পেয়েছি যেগুলোকে তিনি বিভিন্ন গোপন মিটিংয়ের জন্য ব্যবহার করতেন, যেমন 48 চক্রবেড়িয়া রোডের বাড়ি, কর্নওয়েল স্ট্রিটের একটা বাড়ি, স্নেহাংশু আচার্য নামের একজন লয়ার যিনি বিলেত থেকে ফিরে সরকারি কাজকর্ম করতেন, তার বাড়িটাও তিনি ব্যবহার করেছিলেন জাপানের এক ইন্টেলিজেন্সের সঙ্গে গোপন মিটিংয়ের জন্য। এই বাড়ির ব্যাপারের পুরো সেট আপ করেন তার বড়দার ছেলে ধীরেন্দ্রনাথ বসু আর গণেশ। ওই গোপন মিটিংয়ের সময় মনে হয় কেউ ছিলও না। একেবারে খোদ ক্যালকাটার বুকে বসে এত সব হয়ে গেল আর আপনারা কিছু জানতে পারলেন না? আচ্ছা, মিস্টার বোসকে দিল্লিতে এত পুলিশ কেউ গ্রেপ্তার করলো না? স্যার, তার উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে বেরোনোর কথা ছিল। ওখানে তিনি আম্বালায় পাঞ্জাবের 3টি দলের মধ্যে এই মূলত গুরদীপ সিং এর দলের সঙ্গে বেশি যোগাযোগ করেন, কারণ আকালি দল রাশিয়া বিরোধী আর একটা কংগ্রেসের পেটোয়া দল। মিস্টার বোস জাপান, জার্মান এবং রাশিয়া 3টে অপশনকেই বেছেছেন। I know rather than you know it, কিন্তু তোমরা জানলে কি করে? স্যার, 1941 সালের 12ই মার্চ রাত 8টার সময় গদর পার্টি ব্রডকাস্ট করেন যে মিস্টার বোস আম্বালা এসেছেন। গদর পার্টির প্রেসিডেন্ট সোহম সিং ভাটনা ও হজরত আলী মির্জার লোক দুটো কোডে একটা ব্রডকাস্ট করেন তিনি ফকির অফ ইপি ফিদাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন। তাহলে ওনাকে শুট অ্যান্ড সাইট করা হলো না কেন? স্যার, এই ব্যাপারটাও এতটা সহজ ছিল না। প্রথমত এটা দুটো মাত্র কোডে এসেছিল। আপনি তো জানেন ব্রডকাস্টের অনেক আগেই ঘটনা ঘটে যায়। আর তাছাড়াও যে সমস্যা আছে সেটা হলো যে আমরা কিছুতেই ব্রডকাস্টের লোকেশনটা ট্র্যাক করতে পারিনি। স্যার, হি ওয়ান্টেড টু এসকেপ ফ্রম ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1940, কিন্তু ওনার এই ব্যাপারটা আমরা আন্দাজ করলেও এই মুভমেন্টটা তিনি দেশের কাজে এমনভাবে নিযুক্ত হয়ে হ্যাথওয়ে মুভমেন্টের সঙ্গে যুক্ত হন অ্যাজ ইফ তিনি এই দেশেই থাকতে চান। আমাদের ইন্টেলিজেন্স দেখে যে আর বিদেশে কারোর সাথে দেখা করছে না, মানে আর অন্তত দেশের বাইরে যাবে না, নইলে তাকে এলগিন রোডের বাড়িতে গৃহবন্দী করে রাখা হতো না। তার বন্ধু সত্যরঞ্জন বক্সিকেও অন্তরীণ করে রাখা হতো না। তবে শোনা যায় ওই অবস্থাতেও তিনি বাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুর বাড়িতে কি যেন ভাবে একটা দেখা করতেন। He is an extraordinary brain, sir. Yes, indeed, but very dangerous for British Empire also. So I order you to shoot at sight. You will not show any mercy. We can manage Congress and Muslim League very easily, but this person is a real danger for us.
Because he is honest, dedicated to his motherland, extraordinary brain, brave and lots more. So go, get him fast. We'll do our best, sir. সালটা 1945, তারিখ 15ই আগস্ট। বেতারে ঘোষিত হল, জাপান আজ বিনা শর্তে মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। স্থান সিঙ্গাপুরের খোলা মাঠের ময়দান। মিউনিসিপ্যাল অফিসের সামনে শামিয়ানা টাঙিয়ে রাখা হয়েছে পুরো মাঠ জুড়ে। চারিদিকে প্রচুর দর্শক, তিল ধারণের জায়গা, দর্শক সংখ্যা 3000-এর উপরে। বাদবাকি সবাই অবাক হয়ে দেখলেন তাদের প্রিয় নেতাজি মঞ্চের উপর উঠে সবাইকে অভিবাদন করছেন। নেতাজি যে তার অসুস্থ শরীর নিয়ে এতদূর এত কষ্ট করে এত তাড়াতাড়ি আসবেন সেটা কেউ ভাবতেই পারেনি। তিনি এখানে আসবার একটু আগেই তার দাঁতে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি তার প্রতিষ্ঠিত 4 পুরুষ বাহিনী অর্থাৎ গান্ধীজি, জওহরলাল, মৌলানা আবুল কালাম আজাদ ও সুভাষের সঙ্গে একমাত্র নারী শক্তি বাহিনীর ঝাঁসির রানী লক্ষ্মীবাঈর স্থাপনা করেছে। সেদিন তিনি তার মহিলা বাহিনীর ঝাঁসির একটা নাটক দেখতে কিছুক্ষণের মধ্যেই সঙ্গে এসে যোগ দেন। নাটক শুরু হলে তিনি বেশ হোশ মেজাজে নাটক দেখতে থাকেন। অথচ এই নাটক দেখতে আসার আগেই তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হলো নেতাজি নিজে সিঙ্গাপুরে থেকে যাবেন এবং এখান থেকে ব্রিটিশ মার্কিন সহ মিত্র বাহিনীর কাছে সৈন্য সমেত আত্মসমর্পণ করবেন। আজাদ হিন্দ বাহিনীর আইন সদস্য মিস্টার A.N. সরকার এক বিশেষ বার্তা নিয়ে এসেছেন নেতাজির জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদ। নেতাজি সব জানলেও কাউকে বুঝতেও দিলেন না তার মনের আসল ভাব। মিস্টার সরকার নাটকের প্রায় মাঝখানে সোজা এরোড্রাম থেকে এসেছেন। মিস্টার সরকার এসে তার পাশে এসে বসলেন। দুজনে পাশাপাশি বসে নাটক দেখতে থাকলেন, কিন্তু নেতাজি এক মুহূর্তের জন্য তার সঙ্গে এই নিয়ে কোনো কথা বললেন। মিস্টার সরকার ছটফট করছেন গোপনীয় কথাটা বলার জন্য, কিন্তু তিনি বেশ বুঝতে পারছেন নেতাজি সেটা চান, আর সেই জন্য তিনি নাটক দেখতে দেখতে অন্যদের সঙ্গে সেই বিষয়ে কথা বলছেন। মিস্টার সরকার বেশ একটা চাপা উত্তেজনা অনুভব করছেন। ভেতর ভেতর ছটফট করলেও সুপ্রিম কমান্ডের আদেশ মানাই তার কাজ। মনে মনে ভাবছেন, এ মানুষটার কি অসাধারণ সহ্য ক্ষমতা, কি সাবলীল ভঙ্গিতে তিনি নাটক দেখছেন। নেতাজি তার মনের কথা যে বুঝতে পারছেন সেটা তিনি বিলক্ষণ জানেন। নাটক চলাকালীন শুধু তাকে হেসে বললেন, আজ আপনি আমার সঙ্গে রাতে একসাথে খাবেন, কথা আছে। ব্যাস এইটুকু, সারাক্ষণ আর কোনো কথা না। এই রাত অন্য রাতের মতো নয়। এই রাতগুলো হলো নির্ণায়ক রাত। এ রাত আজাদ হিন্দ বাহিনীর ভাগ্য নির্ণায়ক রাত। এ রাত তাদের সুপ্রিমোর ভবিষ্যৎ জীবন নির্ণায়ক রাত। এ রাত সমগ্র ভারতবাসীরও ভবিষ্যৎ নির্ণায়ক রাত। বৈঠকে ছিলেন মেজর জেনারেল কিয়ান, আলাকাপ্পন, কর্নেল হাবিবুর রহমান, শ্রী A.N. সরকার এবং আইয়ার। এই রাতে যখন সবাই গোপন বৈঠকে বসল তখন এক একজন তাদের কথা বলতে শুরু করলেন। হাবিবুর রহমান বললেন, নেতাজির উচিত কয়েকজন সিলেক্টেড লোকেদের নিয়ে আত্মগোপন করা। নিতান্ত ফ্যাসিবাদের ভয় রক্ষণশীল ব্রিটেন ও ধনতন্ত্রের ধ্বজাধারী মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে হাত মেলাতে বাধ্য হয়েছে মার্কস ও লেনিনের মতবাদে বলে বিশ্বাসী রাশিয়ার সঙ্গে। কিন্তু যুদ্ধান্বিতে এই আঁতা তো টিকবে না। রাশিয়া ও ব্রিটেন আলাদা হয়ে যাবেই। ধনতন্ত্র ও সমাজতন্ত্রের এই বিশ্ব সমর আর বেশি দিন চলবে না। তাই নেতাজির রাশিয়ায় আত্মগোপন করে ভারতের স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাওয়াই উচিত হবে। এতক্ষণ নেতাজি চুপ করে বসে শুধু শুনছিলেন। এবার নেতাজি বললেন, তোমরা সবাই একটা জিনিস বুঝতে পারছো না, ভারতের স্বাধীনতা অর্জনের আর বেশি দেরি নেই। খুব বেশি হলে 2 বছর। ভেবে দেখো, আজ আমি ধরা পড়লে কি হতে পারে। প্রথমত, যুদ্ধাপরাধী বলে আমার বিচার হবে, কিন্তু পূর্ব এশিয়ার কোনো জায়গায় করতে সাহস পাবে না। সিঙ্গাপুর, ব্যাংকক, রেঙ্গুনে সেই বিচার পরিচালনা করা অসম্ভব। তাহলে কোথায় হতে পারে সেটা? সেটা হলো দিল্লি, লালকেল্লায় হতে পারে। ভগৎ সিংকে ওরা যেভাবে দোষী ঘোষণা করেছে, আমাকে তো করবেই। এই বিচারের ফল কি হতে পারে? অবশ্যই মৃত্যুদণ্ড।
ফাঁসি নইলে ফায়ারিং স্কোয়াড, আর তাতেই ভারতবর্ষ অগ্নিগর্ভ হয়ে উঠবে। ওরা আজাদ হিন্দ বাহিনীর কীর্তিকলাপ কিছুতেই চেপে রাখতে পারবে না। আমার বিচারকালের মধ্যেই ভারতবর্ষ হয়ে উঠবে একটা বারুদের স্তূপ, আর আমার মৃত্যুই তাতে করবে অগ্নিসংযোগ। দ্বিতীয়ত, ওরা আমাকে ছেড়ে দিলেও দিতে পারে, সেক্ষেত্রে রাশিয়ার মতো অন্য কোনো দেশ থেকে নয়, নিজের দেশের মধ্যে থেকেই আমি আমৃত্যু শুরু করব একটা আপোষহীন সংগ্রাম। সুতরাং ক্ষতি কোনো দিক থেকেই হবে না। অকাট্য যুক্তি। একথা তিনি আগেও বলেছেন, কিন্তু মিস্টার সরকার বললেন, দেখুন, আত্মসমর্পণ আপনি ইচ্ছা করলে পরেও করতে পারেন, কিন্তু আপনি আত্মগোপন করলে, আমরা যদি সেক্ষেত্রে আত্মসমর্পণ করি, তাহলে মেজর জেনারেল ভোঁসলে, শাহনওয়াজ, ধিলন, সাইগল অথবা আমার বিচার ওরা করবে। হয়তো কাউকে ছেড়ে দিতে পারে, কিংবা সবাইকেই একসঙ্গেও ফাঁসি দিতে পারে, কিন্তু আজাদ হিন্দ বাহিনীর বাকি 20-30 হাজার সৈন্যের ফাঁসি একসঙ্গে ওরা দিতে পারে না। ফল কিন্তু একটাই হবে, আমাদের মৃত্যুতে বারুদের স্তূপে আগুন লাগবে। কিন্তু যেটা হবে সেটা হলো, এক্ষেত্রে যদি বারুদের স্তূপে আগুন না লাগে, তার জন্য অন্তত একজন সক্ষম ব্যক্তিত্বের প্রয়োজন, যে সেই কাজটা করবে। আর সেটা আমরা কেউই করতে পারবো না, একমাত্র আপনিই পারেন সেই কাজটা করতে, যদি আপনি বেঁচে থাকেন। ধরা যদি আপনাকে দিতেই হয় তাহলে দেবেন, কিন্তু সেটা আরও 6 মাস পরে। ততদিনে ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়বে আজাদ হিন্দ বাহিনীর বীর গাথা। নেতাজিকে বেশ চিন্তামগ্ন দেখাবে। 15ই অগস্ট 1945 রাত 10টায় যে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছিল, সেটা শেষ হয় রাত 3টে। নেতাজি শেষ পর্যন্ত রাজি হলেন সিঙ্গাপুর ত্যাগ করে যেতে। প্রশ্ন অত্যন্ত কঠিন, এই পরিস্থিতিতে তিনি যাবেন কোন দিকে? অনেকগুলো অপশানও আছে, থাইল্যান্ড, ইন্দোচীন, জাপান, মানচুকুও কিংবা রাশিয়া, কারণ এখন জাপানেও যাওয়া যাবে। অনেক চিন্তাভাবনার পর ঠিক হলো, মালয়ের বাইরে তো বটে, রাশিয়ার কোনো নিরাপদ অঞ্চল, সম্ভব হলে দাইরে। নেতাজি ঠিক কোন জায়গায় যাবেন জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যেহেতু অবস্থা অনুযায়ী লক্ষ্যমুখ বদলাতে হবে, তাই আপাতত নিরুদ্দেশ যাত্রার শেষ লক্ষ্য অকথিতই থাক। মেজর জেনারেল কিয়ানি জিজ্ঞাসা করলেন, আপনি এই যাত্রায় কাকে কাকে সঙ্গী হিসেবে নিতে চান? নেতাজি যে আদেশনামা লিখেছিলেন সেটা এইরকম, আর কে হুকুমতি আজাদ হিন্দ। টেলিগ্রাম 5021 5022 5023, সিওনান, সিঙ্গাপুর। তারিখ 16ই আগস্ট 1945। আদেশনামা: সিঙ্গাপুর থেকে আমার অনুপস্থিতিতে মেজর জেনারেল MZ কিয়ানি অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে সর্বতোভাবে প্রতিনিধিত্ব করবেন। সুভাষচন্দ্র বসু, রাষ্ট্রপ্রধান, অস্থায়ী আজাদ হিন্দ সরকার। নেতাজি নিজ মুখে না বললেও তিনি জানতেন যে তার কাছের মানুষেরা অবশ্যই তা অনুমান করতে পারে। মিটিংয়ের পরে একান্তে কর্নেল প্রীতম সিং আস্তে করে মিস্টার ASIRকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয়? মিস্টার আইয়ার একইভাবে উত্তর দিলেন, Out of Malay, definitely. To some Russian territories, certainly. It is Russia, if possible. 16/8/1945। প্রত্যুষে নেতাজি মেজর জেনারেল MZ কিয়ানিকে তিনি বললেন, তোমার উপর সব দায়িত্ব রইল। আলাগাপ্পানকেও এবং মিস্টার সরকারকেও রেখে গেলাম, তোমরা সবাই মিলে এখানকার পরিস্থিতি সামলাবে। সবাই সজল নয়নে নেতাজিকে স্যালুট করলেন, নেতাজিও তাদের স্যালুট করলেন। নেতাজি তার কয়েকজন সহকারী নিয়ে বিমানবন্দরে এলেন। এই সহযাত্রীরা হলেন কর্নেল হাবিবুর রহমান, কর্নেল প্রীতম সিং, শ্রী SAIR এবং দোভাষী শ্রী নিগেশী। সকাল 10:02 মধ্যে সবাই সিঙ্গাপুর বিমান ঘাঁটি ছেড়ে প্লেনটা রওনা। বিকেলে ব্যাংকক বিমানবন্দরে এসে পৌঁছল। মুশকিল হলো, নেতাজি এখানে এসেছেন সবাই জানতে পেরে শ্যামপ্রবাসী ভারতীয়রা দলে দলে আসতে থাকল। এতে বহু অসামরিক লোকও ছিলেন। শ্রী আইয়ার হাবিবুর রহমানকে বললেন, এই সমস্ত লোক তার ভবিষ্যৎ যাত্রা, ভারতের স্বাধীনতা ইত্যাদি বহু বিষয়ের ওপর ক্রমাগত প্রশ্ন করেছেন, অথচ নেতাজি
এতে কোনো বিরক্ত না হয়ে এদের সব প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছেন। ওনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। হাবিবুর রহমান বললেন, এটাই ওনার খাসিয়াত। তিনি যে সবার নেতা এটি এটা প্রমাণিত, বুঝলে? কিছুক্ষণ পরে প্রীতম সিং তাড়াতাড়ি এসে ওদের বললেন, নেতাজি এখানকার সমস্ত সামরিক অফিসার ও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের কর্ণধারদের নিয়ে একটা সংক্ষিপ্ত মিটিং করবে। এখনই সবাই ঘরে এসো। জেনারেল ভোঁসলে আজ থেকে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক। তিনিই আমার অবর্তমানে সব কিছুর সিদ্ধান্ত নেবে। আপনারা সবাই ওনাকে সাহায্য করবে। তিনি ভোঁসলের সঙ্গে করমর্দন করলেন। 16ই অগস্ট নেতাজি ব্যাংককে এসে উপস্থিত হলেন। মিস্টার হাঁচাইয়া অস্থায়ী আজাদ হিন্দ সরকারের জাপানি মন্ত্রী ছিলেন। তিনি নেতাজিকে একই খবর দিয়েছিলেন যে জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে। এই বার্তা নেতাজি আগে থেকেই পেয়েছে। তিনি শুধু তাদের মারফত আর্জি জানিয়েছেন তিনি রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে চান, কিন্তু তারা বলেন যে তারা শুধু তাকে কৃতজ্ঞতাবশত সাইগনে পৌঁছে দিতে পারে। সাইগন ছিল দক্ষিণ পূর্ব এশিয়া কমান্ডের সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল কাউন্ট তেরাউচির সদর দপ্তর। কিন্তু স্টাফ অফিসার ইন কমান্ড কর্নেল ইয়ানো জানতেন তিনি নেতাজিকে এই ব্যাপারে সাহায্য করতে পারবেন। 17ই অগস্ট ভোরে ব্যাংককে আরও 3 জন নেতাজির সঙ্গে যোগ দেয়। পরে জাপানি অফিসার এবার 2খানি প্লেনের ব্যবস্থা করে দেন। প্রথম বিমানে ছিলেন নেতাজি, হাবিবুর, প্রীতম সিং, আইয়ার এবং জাপানি লিয়াজ অফিসার কর্নেল কিয়ান। দ্বিতীয় বিমানে ছিলেন জেনারেল ইসোদা, মিস্টার হাঁচাইয়া, কর্নেল গুলজার সিং, আবিদ হাসান, দেবনাথ দাস। ভোরবেলা 2খানি প্লেন বের হয়ে যখন সাইগনে পৌঁছল তখন না বেলা 10টা। নেতাজি সেখানেই নেমে জাপানি সেনাপ্রধানের সঙ্গে আলোচনা শুরু করলেন। কিছুক্ষণ আলোচনার পরে নেতাজি বললেন, জেনারেল ইসাদো, আপনি মিস্টার হাচাইয়া এবং স্টাফ অফিসারদের সঙ্গে এক্ষুনি একটা প্লেন নিয়ে দালাতে চলে যান। দালাতের কাছেই ফিল্ড অফিসার মার্শাল কাউন্ট তেরাউচির সদর দপ্তর। এই বর্তমান পরিস্থিতিতে উনি আমাকে বিমান দিয়ে কতটা সাহায্য করতে পারবেন তার উপর নির্ভর করবে আমি কোন দিকে যাব। এই কথাটা ওনাকে বোঝানোর দায়িত্ব আপনাদের। ওনারা তৎক্ষণাৎ দালাত অভিমুখে রওনা হলেন। নেতাজি বাদবাকিদের নিয়ে সাইগনস্থিত শ্রীনারায়ণ দাসজির বাড়িতে সাময়িকভাবে আশ্রয় নিলেন। হাবিবুর বললেন, নেতাজি, কাল সারা রাত আপনি 2 চোখের পাতা এক করেননি। আপনি এবার একটু ঘুমিয়ে নিন। নেতাজি একটু হেসে একটা ঘরে ঢুকে জামা প্যান্ট জুতো খুলে রেখে ভালো করে স্নান সেরে বিছানায় শুয়ে পড়লেন। আর শোবার প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। আইয়ার আর হাবিদ হাসান দ্বিতীয় ঘরে এবং হাবিবুর ও দেবনাথ দাস অন্য একটা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। ওরা সবাই ভীষণ ক্লান্ত ছিল। সবাই চাইছিল একটু বেশি সময় ঘুমোতে পারলে ভালো হয়, কিন্তু আধ ঘন্টার মধ্যেই দরজার বাইরে এসে দাঁড়াল। আরেকজন জাপানি লিয়েজ অফিসার মিস্টার কিয়ানো দৌড়ে ঘরে ঢুকলেন। তারাও সবাই তার সামনে জিজ্ঞাসা মুখে এসে দাঁড়ালো। অফিসার কিয়ানো গম্ভীর মুখে বললেন, একটু নেতাজিকে ডেকে দিন, অত্যন্ত জরুরি সংবাদ রয়েছে, আমি ওনাকেই বলবো। নেতাজিকে ওরা ডেকে দিল। উনি নেতাজিকে অভিবাদন জানিয়ে বললেন, এখনই একটা প্লেন এখান থেকে ছাড়বে, তাতে একটা মাত্র সিট আছে। আপনি যদি যেতে চান তাহলে কিন্তু এক্ষুনি যেতে হবে। প্লেনটা কোথায় যাচ্ছে? দেখুন, আমি সেসব কিছুই জানি না। আমাকে আপনার কাছে এইটুকু মেসেজ পৌঁছে দিতে বলেছে, আমি দিয়েছি। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। প্লেনটা ঠিক কোন পথে যাচ্ছে না জেনে আমার কিছুই বলা সম্ভব না। বাধ্য হয়ে কিয়ানো ফিরে গেলেন তীব্র বেগে গাড়ি চালায়। গুলজারা ও প্রীতম পাশের একটা বাড়িতে চলে গেলেন। আধ ঘন্টা পরে আবারও একটা গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে নামলেন জেনারেল ইসাদো, হাঁচাইয়া, ফিল্ড মার্শাল তেরাউচি। ওনারা সোজা নেতাজির ঘরে ঢুকে গেলেন। তেরাউচি নেতাজির সঙ্গে করমর্দন করলেন। তারপর ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ঘরে শুধুমাত্র হাবিবুর ছিল। আইয়ার ও দাস বাইরে ছিল। মিনিট 10 পর নেতাজি রুদ্ধদ্বার কক্ষ থেকে বাইরে বেরিয়ে এসে সবাইকে কাছে ডেকে বললেন, ওরা কোথায়? ওদের তাড়াতাড়ি আসতে বলো। প্রীতম গুলজারা কোনোভাবে দৌড়তে দৌড়তে এলে নেতাজি ওদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওদের সামনে দাঁড়ান। ওদের সবার মুখের উপর দৃষ্টি বুলিয়ে গম্ভীর মুখে বললেন,
ওরা বলছে একটিই মাত্র সিট আছে, গেলে আমাকে একাই ওদের সঙ্গে যেতে হবে। তোমরা আমাকে বলো আমার যাওয়া উচিত হবে কি না। ওরা সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। প্রীতম বলল, মেয়ে তেরা উঁচি হওয়া আর একটা সিটের ব্যবস্থা করে দিতে পারলেন না? এটা কি করে হয়? বাকিরাও সেটা সমর্থন করল। এবার নেতাজি একটু বিরক্ত হয়ে বললেন, Give me a categorical answer of my simple question. Should I or should I not accept this single seat? Yes or no? আইয়ার বলল, দেখুন, এই পরিস্থিতিতে আপনার একা যাওয়াটা খুবই রিস্ক। সুতরাং আপনি একবার অন্তত ওনাকে রিকোয়েস্ট করুন যে করে হোক আর একটা সিটের ব্যবস্থা করে দিতে। নেতাজি দরজা খুলে ওদের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। একটু পরেই ঘর থেকে বেরিয়ে এসে বললেন, ওরা আর একটাই সিটের ব্যবস্থা করতে পারবে। তারপর হাবিবুরকে ডেকে বললেন, তুমি আমার সঙ্গে এসো। আইয়ার আর গুলজারা গোমরা ব্যাগ নিয়ে আমাদের সঙ্গে বিমান পর্যন্ত এসো। যখন দুটো গাড়ি আছে তখন প্রথম গাড়িতেই নেতাজি, হাবিবুর আর আমি যাই, আর দেবনাথ তুমি, গুলজার আর প্রীতম আর আবিদও পরের গাড়িতে এসো। সেই মতো কাজ হলো। সবাই যে যার ব্যাগ তুলে গাড়ির মধ্যে রেখে দিল। নেতাজিরা কিছুক্ষণের মধ্যেই এয়ারড্রোমে পৌঁছে গেল, কিন্তু দ্বিতীয় গাড়ির কোনোই দেখা নেই। জাপানি লেফটেন্যান্ট জেনারেল শিদাই প্রায় 2 ঘন্টা ধরে প্লেনে নেতাজির অপেক্ষায় বসেছিল। 20 মিনিট হয়ে গেল। মিস্টার আইয়ার বললেন, নেতাজি, আর অপেক্ষা করা ঠিক হবে না, আপনি উঠে পড়ুন। না না, ও গাড়িতে আমার অত্যন্ত জরুরি কাগজপত্র রয়েছে, আমাকে অপেক্ষা করতেই হবে। প্রায় আধ ঘন্টা পরে দ্বিতীয় গাড়িটা এসে পৌঁছল। ওরা এসে জানালো পথে গাড়ির কিছু সমস্যা হয়েছিল, তাই দেরি হল। যাই হোক, নেতাজি সবার সঙ্গেই সংক্ষিপ্ত বিদায় নিলেন। আইয়ারের হাতটা ধরে নেতাজি একটু ঝাঁকিয়ে বললেন, জয় হিন্দ। আইয়ারের চোখে তখন চল। তিনি সজল নয়নে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারলেন। তীব্র আবেগে কণ্ঠরুদ্ধ হয়ে গেল। অস্ফুটে শুধু নেতাজিকে বললেন, জয় হিন্দ। হাবিবুর রহমান ও নেতাজি সিঁড়ি দিয়ে প্লেনে উঠে গেল। সবারই চোখে তখন জল। তারা জানেন না তাদের প্রাণপ্রিয় নেতাজির জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। তাদেরই ভবিষ্যৎ অনিশ্চিত। আদৌ কোনোদিন তাদের আবার দেখা হবে কিনা। প্লেনের ইঞ্জিন চলতে আরম্ভ করল। নিমেষের মধ্যে প্লেনটা রানওয়ে দিয়ে উড়ে আকাশে দূর থেকে দূরে মিলিয়ে গেল। সাইগন থেকে বিকেল 5টার সময় বেরোনোর ফলে রাস্তায় অন্ধকার হয়ে যাওয়ায় তারা আর কোনো রিস্ক নেন। এখানে লেফটেন্যান্ট শিদেই নেতাজির সঙ্গে কিছু কথা বলল। নেতাজি হাবিবুরকে প্লেন থেকে নিচে নামতে বললেন। হাবিবুরের কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমরা এখানে এক রাত লোকাল হোটেলে থাকবো, আর আনওয়ান্টেড ওয়েপন্স, অ্যামুনিশনস অর মেশিন গানস প্লেন থেকে বের করে নেওয়া হবে। কেন? এসব করার কি দরকার? এতে প্লেনটা অল্প ফুয়েল খরচা করেই অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। তারা সবাই হোটেলের উদ্দেশ্যে চলে যায়। ভোরবেলা নেতাজিরা সবাই ভোর 5টায় প্লেনে উঠে বসেছিল। শিদেইকে পাইলট বললেন, স্যার, প্লেন তো এখন হালকা, তাই আমার মনে হয় আমরা আমাদের পরের শিডিউল স্টপ এইটুতে না থেমে পরের স্টপ তাই হুকুতে ডিরেক্ট চলে যাই। শিদেই নেতাজি সহ অন্যদের দিকে তাকালে সবাই মাথা নেড়ে সম্মতি জানাল। লেফটেন্যান্ট শিদেই পাইলটকে ডাইরেক্ট তাইহুকু চলে যেতে বল। এই তাইহুকুর বর্তমান নাম তাইপি। ওনারা বেলা 12টার মধ্যে সবাই তাইহুকু পৌঁছে গেলে সেখানে 2 ঘন্টা রেস্ট নিল। প্লেনকে রিফুয়েলও করা গেল। সবাই লাঞ্চ করে নিল। লাঞ্চ করার সময় হাবিবুর বললেন, নেতাজি, আপনার নেক্সট প্ল্যান কি? আমি মানচুকুওতে যাব। ওখানে কেন যাবেন? জাপানের পাপেট সরকার আছে বলে? না, তুমি জানো না, 1943 সালের 9ই অগস্ট রাশিয়া ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করে নিয়েছে। এখন আমি ডাইরেক্ট রাশিয়ায় যাওয়ার আগে যদি একবার মানচুকুও থেকে ঘুরে যাই, তাহলে আমি রাশিয়ার পালসটা বুঝতে পারব। কিন্তু নেতাজি, ওরা কিন্তু মিত্র শক্তির সঙ্গে এখনো যুক্ত। তাহলে? মাই ফ্রেন্ড, ওদের সঙ্গে মিত্রশক্তির রিলেশনটা শুধুমাত্র এই যুদ্ধের জন্য। আর আমার চিন্তাধারার সঙ্গে ওদের চিন্তাধারারও যথেষ্ট মিল আছে।
আর এই মুহূর্তে আর কোনো উপায় আছে কি? কিন্তু টোকিওতে আর যাবার কি কোনো দরকার আছে? বাহ, ওরাই তো একমাত্র যাদের জন্য এত বড় মুভমেন্টটা হলো। ওদের একবার ধন্যবাদ জানাবো না? এছাড়াও ওখানে থাকা রাশিয়ান অ্যাম্বাসির সঙ্গে আমার কিছু দরকার আছে। কিন্তু জানেন তো, আমাদের 30,000 সেনা ব্রিটিশদের হাতে ধরা পড়েছে। ওদের সাথে ওরা যে কি ট্রিটমেন্ট করবে কে জানে। জানি, কিন্তু আমরা একটা বৃহৎ সংকল্প নিয়েছি, দেশমাতৃকার শৃঙ্খল মোচন। এতে আর পিছোবার কোনো জায়গা নেই। এতে আমরা সবাই বলি প্রদত্ত। আমাদের রক্তের বলিদানে আমরা একদিন ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছবই, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওদের বলিদানে ভারতবর্ষের বুকে যে দাবানল সৃষ্টি হবে সেটা প্রতিটি ভারতবাসীর হৃদয়ে ছড়িয়ে পড়বে, আর সেই আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে মরবে ওই শয়তান ব্রিটিশ সরকার। আমাদের সমবেত এত প্রচেষ্টা সফল হবেই। ওই দিল্লির লালকেল্লায় একদিন ভারতের তিরঙ্গা উড়বেই। সেদিন আমরা না থাকলেও আমাদের পরবর্তী প্রজন্ম স্বাধীন ভারতের বুকে বুক ভরে শ্বাস নেবে। তাই সময় বড় কম আর কাজ অনেক বেশি হবে। এই রাশিয়ার মাটি থেকেই আমি আবারও সব নতুন করে শুরু করব। আর আমাদের ভারতের মাটিতেও বেঙ্গল ভলেন্টিয়ার্স, শ্রী সংঘ, আরও সারা ভারত জুড়ে আমার লোকেরা বিদ্রোহের আগুন জ্বালিয়ে রাখছে। আহুতি দিতে হবে হাবিবু, জীবনের আহুতি। এখানে তুমি আমি কেউ গুরুত্বপূর্ণ নয়, এখানে আমরা সবাই, বুঝলে হাবিবু? আরও আহুতি লাগবে, আর সেটা দিতেই হবে দেশমাতৃকার চরণে। তাতে একদিন আমরা বিজয়ী হবই, এই বিশ্বাস মনে বদ্ধমূল করে রাখব। এদিকে কিছুক্ষণ সময় চলে যাওয়ার পরও যখন পাইলট কোনো খবর পাঠাচ্ছেন, তখন নেতাজি ব্যস্ত হয়। তিনি লেফটেন্যান্ট সিদেইকে এর কারণ জিজ্ঞাসা করলেন। সিদেই পাইলটকে খবর পাঠালো। পাইলটের লোক এসে সিদেইকে আস্তে করে কিছু বলল। তখন সিদেই গম্ভীর মুখে নেতাজিকে বললেন, এখানে লেফট ইঞ্জিনে একটা সমস্যা হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে। পাইলট ও ক্রু মেম্বাররা বলছেন সেই রকম কিছু একটা নয়। নতুন ইঞ্জিনে মাঝে মধ্যে এরকম হয়, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। এটা মিৎসুবিশি KI-21 হেভি বোম্বার প্লেন, খুবই মজা। একটু পরেই পাইলট খবর পাঠালো প্লেনটা টেক অফের জন্য রেডি। নেতাজিরা সবাই প্লেনে উঠে গেল। একটু বাদে প্লেনটা টেক অফ করলো। প্লেনটা আস্তে আস্তে বেশ কিছুটা ওঠার পরে প্রচণ্ড জোরে বোম ফাটার মতো আওয়াজ, আর পুরো প্লেনটা কাঁপতে থাকে। লেফটেন্যান্ট সিদেই পাইলটকে বললেন, কেউ কি প্লেনের উপর অ্যাটাক করলো? সে যেটা ইশারায় বলল সেটা শুনে সকলের মুখ শুকিয়ে গেল। সে ইশারায় বলল প্লেনের লেফট ইঞ্জিন ফেটে গেছে, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। সে প্লেনের পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছে। সত্যি প্লেনটা পুরো টাল সামলাতে না পেরে ল্যান্ডে প্রচণ্ড জোরে মুখ খবরে পড়ল। অগস্ট 1945 চারিদিকে প্রচারিত হলো 18 অগস্ট জাপানের তাইহোকুতে এক বিমান দুর্ঘটনায় নেতাজি আহত হন। তিনি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছিলেন। তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেও ডাক্তার বিফল হন। ওই দিনই রাত 9টা থেকে 12টার মধ্যে তার মৃত্যু। আনন্দবাজার পত্রিকায় হেডলাইন, সুভাষচন্দ্র বসুর মৃত্যু সংবাদ। কিন্তু কলকাতার 4টি দৈনিক কাগজের মধ্যে 3টিতে এই সংবাদপত্রের সম্পাদকীয়তে এই খবর প্রকাশিত হয়। ওই কাগজগুলো প্রথম পৃষ্ঠার একেবারে নিচের দিকে এই খবর প্রচারিত হয়েছে। চতুর্থ সংবাদপত্রের ব্যাপারে লিখলেও তিনি বার্তিনিক তার লেখাতে উল্লেখ করেছেন যে যদিও তার দেশপ্রেম ভ্রান্ত পথে চলেছে। সাধারণ মানুষ সেই সময় নেতাজি ও তার আজাদ হিন্দ বাহিনীর কার্যকলাপ প্রসঙ্গে বেশি জানতে পারেন। নেতাজিকে একজন প্রশ্ন করেছিলেন, জাপানের আত্মসমর্পণের পরে জাপান বিমান চেপে আপনার নিরুদ্দেশের যাত্রা কি যুক্তিযুক্ত হবে? আই এম ফেটালিস্ট। ভারতবর্ষে ফিরে আসার পরে শ্রী নাথালাল পারেখ একটা দিনের উল্লেখ করতেন। যখনই নেতাজি বোম্বাইয়ে আসতেন তখন ওনারই অতিথি হতেন।
1939 সাল, যখন কংগ্রেস নেতাজিকে পুরোপুরি কংগ্রেস থেকে আলাদা করে দেন, ফরওয়ার্ড ব্লক তখন সবে জন্ম নিচ্ছে। একদিন অনেক কাজকর্ম ও আলোচনার সাথে সাথে রেডি হয়ে গেছে। রাত তখন প্রায় 2টো। এত গম্ভীর আলোচনা হয়েছে যে মাথা প্রায় জ্যাম হয়ে আছে। নেতাজি নাথালালকে বললেন, চলো নাথালাল, সমুদ্রের ধারে একটু পায়চারি করে আসি, নইলে ঠিক ঘুম আসবে না। সেদিন ছিল পূর্ণিমা। গভীর রাত হওয়ায় স্বভাবতই চারপাশে নিস্তব্ধতা, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। নাথালালের প্রকাণ্ড প্রাসাদ থেকে দুজন বেরিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে চলে গেল। আনমনে পথ চলতে চলতে সুভাষচন্দ্র বসু হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ল। উপরে নির্মেঘ আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে। জানো নাথালাল, কি রকম মৃত্যু হলে আমি সব থেকে খুশি হব জানো? মনে করো একটা এরোপ্লেনে ওই নীল আকাশের মধ্যে দিয়ে আমি উড়ে যাচ্ছি, হঠাৎই একটা প্রচণ্ড বিস্ফোরণ হলো, আমি পৃথিবীকে আলিঙ্গন করতে করতে ছুটে এসে ধরা দিলাম। পৃথিবীর সেই আলিঙ্গনেই আমার মৃত্যু হল। ভারী নাটকেও মৃত্যু হয় তাহলে, তাই নয় কি? 15 অক্টোবর 1945 ব্রিটিশ সরকার একটা ঘোষণা করে। সেই ঘোষণায় বলা হয়েছিল, এই ঘটনায় চারপাশে তীব্র প্রতিবাদ শুরু হল। যে প্রতিবাদ নেতাজি চেয়েছিলেন সেই রকম প্রতিবাদ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদে অংশগ্রহণ করলেন। কলকাতায় রামেশ্বর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের নেতৃত্বে এই প্রতিবাদ মারাত্মক আকার ধারণ করে। তারা রাস্তায় স্লোগান দিতে দিতে কিংবা দেশাত্মবোধক গান গাইতে গাইতে মিছিল করে। স্বভাবতই ব্রিটিশ পুলিশ নির্বিচারে লাঠি ও গুলি চালায়। কলকাতার রাস্তা রক্তে ভেসে যায়। পুলিশ বাধ্য হয়ে এদের মুক্তি দেয়। এরপর পুলিশ আর রিস্ক নেয়নি। 1946 সাল, অগস্ট মাস, ব্রিটিশ মন্ত্রণালয়। What about me, Subhas Bose, me Dyer? স্যার, মিস্টার বোস তো প্লেন ক্র্যাশে মারা গেছে, আপনি জানেন না? এই নভেম্বরে ওনার গলা রেডিওতে পাওয়া গেছে। 19 ডিসেম্বর উনি বক্তৃতা দিয়েছেন। তুমি জানো না? এইটুকু খবরও রাখো না যে এমিলির কাছে মোস্ট প্রবাবলি ডক্টর মাথুরের মাধ্যমে একটা চিঠি যায়। অ্যাকচুয়ালি স্যার, এইসব নিউজ ফেক হয় স্যার। যে যা পারে রটাচ্ছে স্যার। এটা বেসলেস স্যার। বেসলেস? আর ইউ ম্যাড? এক্স আইএনএ অফিসার মিস্টার রামমূর্তি না কি নাম, সে ফোন করে জানিয়েছিল যে তার কাছে বোসের একটা টেলিগ্রাম এসেছে। সে তার সঞ্চিত অর্থ তাকে সামলাতে বলেছে, বড় কাজের জন্য লাগবে। বুঝতে পারছো এর গুরুত্বটা? স্যার, আপনি ঠিকই বলেছেন স্যার। এর আগেও মিস্টার বোস বিভিন্ন ছদ্মনামে ও বেশে গা ঢাকা দিয়েছেন। অ্যাকচুয়ালি এটা তার কর্নেল হাবিবুর রহমান বলায় আমি হোয়াট মানে? আমার কাছে কনফার্ম খবর আছে মিস্টার বোস প্লেন ক্র্যাশের পরে উনি মাঞ্জুরিয়ার দিকে গেছিলেন। ইয়েস স্যার, আমিও শুনেছিলাম। উনি 4টে বাক্সে প্রায় 11 কেজিস গোল্ড নিয়ে ট্রাভেল করেছিলেন, কিন্তু এতে 4টি বাক্স লাগেই না। তাছাড়া কেউ কেউ বলেছিল ওখানে প্লেন ক্র্যাশ হয়নি, মিস্টার বোসের ওটা প্রি প্ল্যান্ড ড্রামা জাস্ট টু প্রুভ দ্যাট হি ইজ ডেড। বাট হোয়াই স্যার? হোয়াট দ্য লজিক? ভেরিয়াস রিজনস। প্রথমত মিত্র শক্তি জিতে গেছে ও আইএনএ হেরে গেছে। ওদের বেশিরভাগ সৈন্য আমাদের হাতে বন্দী, তাই আমাদের কাছেও নিজেকে মৃত প্রমাণ করতে পারলে আমরা ওকে নিয়ে আর ভাববো না। দ্বিতীয়ত, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক অম্লুমধুর, তাই রাশিয়ায় গিয়েও আড়ালে থেকে নতুন একটা সৈন্যবাহিনী তৈরি করতে পারবে। তৃতীয়ত, রাশিয়ার সঙ্গে মিস্টার নেহেরুর সম্পর্ক খুব একটা ভালো নয়। মিস্টার স্টালিন ওর সম্পর্কে খুবই খারাপ মন্তব্য করেছিল, তাই রাশিয়ায় থাকলে কংগ্রেসও বেশ চাপে থাকবে। চতুর্থত, যদি ভারত স্বাধীন হয় তাহলে ওই নেতাজিকে শো করে ভারতকে রাশিয়া চাপে রাখতে পারবে। আরো বহুবিধ কারণ আছে। স্যার, ওই আইএনএস সোলজারগুলোর কাছ থেকে অনেক কথা বার করবার চেষ্টা করেছি, কিন্তু ওরা কিছুতেই মুখ খোলে না। জিকরগাছা, নীলগঞ্জ এলাকায় রাতের অন্ধকারে 3000-এর ওপরে আইএনএস সোলজারকে নিরস্ত্র অবস্থায় গুলি করে মেরেছি। বাদ বাকিদের উপরেও অকথ্য অত্যাচার করা হয়েছে, কিন্তু এরা কিছুতেই
মুখ খোলে না স্যার, মুখ খোলে না। হঠাৎই ফোনটা বেজে উঠল। জেনারেল ফোনটা ধরে দুইবার ইয়েস স্যার, আই অলসো এগ্রি উইথ ইউ। ওকে স্যার। স্যার, কার ফোন ছিল? প্রাইম মিনিস্টার মিস্টার এটলির কাছেও এইসব খবর গিয়ে পৌঁছেছে। তিনি মিস্টার মাউন্ট ব্যাটনকে ইন্ডিয়াতে পাঠাচ্ছে, যাতে ভালোই ভালোই সব কিছু ভারতের হাতে হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য, আর পুরো দেশের ইউনিটিকে ভেঙে দেওয়ার জন্য 3টি ভাগে বিভক্ত করে দিতে। তাহলে চিরকাল ওরা নিজেরাই লড়ে মরবে, আমাদের দিকে তাকাবারও সাহস করবে না। I can understand, sir. But what happened? ওই নেতাজির জন্য আমাদের সেনাবাহিনীর মধ্যেও বিরাট বিপ্লব শুরু হয়েছে, আর ওদের ভয় দেখিয়ে চুপ করে রাখা যাবে না। ওই নেতাজি ওদের পাল্টা মারের শিক্ষা দিয়েছে। ও আবারও যে কোনো সময় আমাদের বিপক্ষে অ্যাটাক করতে পারে, তার আগে ভালোই ভালোই আমাদের লভ্যাংশ নিয়ে পালিয়ে আসতে হবে। মিস্টার বোসের কোনো ভরসা নেই, ওনার ডাকে সর্বধর্ম এক হয়ে যায়। আমাদের ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি খাটে না, তাই তড়িঘড়ি সেই লোভী লোকগুলোকে দিয়ে দেশটাকে এমনভাবে 3টে টুকরো করতে হবে যাতে ওরা নিজেদের মধ্যেই লড়ে মরে। এটা মিস্টার বোস আবার মাথা চাড়া দেওয়ার আগেই সব কাজ সেরে পালিয়ে আসতে হবে। 20 আগস্ট 1947 ভারতবর্ষ। 17 আগস্ট ভারতবর্ষে সদ্য আসা র্যাডক্লিফের পেনের আঁচড়ে ভারতবর্ষ এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তান এই দুই দেশের মানচিত্র তৈরি শুরু হয়, আর তার ফলস্বরূপ সেই দিনের আগে থেকে এই মাইগ্রেশন শুরু হয়ে যায়। প্রায় 4.5 মিলিয়ন হিন্দু ও হিন্দু শিখরা পাকিস্তান থেকে ভারতে আসে এবং প্রায় 6 মিলিয়ন মুসলমান ও মুসলিম শিখরা বর্ডার পেরিয়ে পূর্ব ও পশ্চিম, যেটা তাদের কাছে, সেই পাকিস্তানে যায়। প্রায় 10 মিলিয়ন ভারতীয় দেশের মধ্যেই স্থানচ্যুত হয়। আসলে অনেক হিন্দু মুসলমান অধ্যুষিত অঞ্চল থেকে হিন্দু অধ্যুষিত অঞ্চলে আসে, তেমনি মুসলমানদেরও নিজেদের মেজরিটির জায়গায় তারা চলে যায়। এই পুরো ঘটনায় প্রায় 1 মিলিয়ন লোকে নির্মমভাবে মৃত্যু। তিনি তার সহচরকে বললেন, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না। এ ভয়ঙ্কর ষড়যন্ত্র কংগ্রেস সহ্য করল কি করে? এত মানুষের রক্তের বিনিময়ে কেমন স্বাধীনতা? কংগ্রেসের একমাত্র বাপুই এর প্রতিবাদ করেছেন, বাকিরা কোথায়? কিন্তু আপনার কাছের মানুষেরাই তো আপনাকে যুদ্ধবন্দী বলে জেলে ঢুকিয়ে দেবে, তখন কি করবেন? আমি আবারও আমার হুলিয়া বদলে নতুন পরিচয়ে আমার দেশে যাব। আমার তো গদিতে বসার দরকার নেই। আমি যাব আমার দেশের গরিব মানুষদের পাশে দাঁড়াতে, মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করতে। স্বামীজির ভাষায় শিব জ্ঞানে জীব সেবা। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को, वो शान हिंद आ गए। सुभाष जी वो जाने हिंद आ गए, है नाज जिस पे हिंद को, वो शान